1976 সালের এপ্রিল মাসে ক্যালিফোর্নিয়ার লস অল্টাস শহরের একটি বাড়ির গ্যারেজে স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়াইন মিলে অ্যাপল কম্পিউটার নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। কোম্পানিটির ইনিশিয়াল ফোকাস ছিল পার্সোনাল কম্পিউটার ডিজাইন ও ম্যানুফ্যাকচার করা, যার প্রেক্ষিতে 80 ও 90-এর দশকে কোম্পানিটি আরও বেশ কিছু মডেলের পার্সোনাল কম্পিউটার বাজারে রিলিজ করে। একবিংশ শতাব্দীর শুরুর দিকে 2001 সালে কোম্পানিটি মিউজিক লিসেনিং এক্সপেরিয়েন্সে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসে আইপড রিলিজ করার মাধ্যমে। এছাড়া 2007 সালে কোম্পানিটি প্রথম আইফোন রিলিজ করে, যা স্মার্টফোন ইন্ডাস্ট্রির বর্তমান স্বর্ণযুগের সূচনা করে। যাত্রার শুরু থেকেই অ্যাপল টেক ওয়ার্ল্ডে বেশ কিছু যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে, যা পরবর্তীতে হয়ে উঠেছে পুরো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। যাত্রার পর থেকে দীর্ঘ সময় পর্যন্ত অ্যাপল একটি হার্ডওয়্যার কোম্পানি হিসেবে বিজনেস অপারেট করেছে। এখনও পর্যন্ত অ্যাপলের রেভিনিউর সিংহভাগই হার্ডওয়্যার ডিভাইসেস যেমন আইফোন, ম্যাক, আইপ্যাড, ওয়্যারেবলস, হোম অ্যান্ড অ্যাক্সেসরিজ প্রোডাক্টগুলো থেকেই জেনারেট হয়। যদিও হার্ডওয়্যার মার্কেটে অ্যাপল কখনোই মার্কেট ডমিনেট করতে পারেনি। একটি টেক কোম্পানি হিসেবে অ্যাপল সবসময় কাস্টমারদের কাছে একটি লাইফস্টাইল ব্র্যান্ড হিসেবে নিজেদের পজিশন করে এসেছে। কোম্পানিটি কাস্টমারদের কাছে আসলে শুধু ডিভাইসই বিক্রি করে না। অ্যাপল মূলত কাস্টমারদের অ্যাপল ইকোসিস্টেমের এক্সপিরিয়েন্স অফার করে, যেগুলো কাস্টমাররা অ্যাপলের বিভিন্ন ডিভাইসের মাধ্যমে পেয়ে থাকে। অ্যাপলের এ ধরনের পজিশনিংয়ের কারণে মার্কেটে কোম্পানিটির প্রোডাক্টগুলোর দামও সেম ক্যাটাগরির কম্পিটিটরদের তুলনায় কিছুটা বেশি, যার কারণে কাস্টমারদের একটা বড় অংশের কাছে অ্যাপলের প্রোডাক্ট অ্যাফোর্ড করা সম্ভব হয় না। অর্থাৎ মার্কেট শেয়ার বাড়াতে হলে কোম্পানিটিকে নিজেদের প্রোডাক্টের দাম কমাতে হবে, যা আবার অ্যাপলের ব্র্যান্ড ভ্যালুতে ইফেক্ট ফেলবে। অন্যদিকে নিজেদের রেভিনিউ গ্রোথ ধরে রাখতে প্রতি বছরই প্রোডাক্টের দাম বাড়াতে হবে, যা কোম্পানিটির সেলস গ্রোথে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। ভ্যালুয়েশনের দিক দিয়ে বিশ্বের শীর্ষ 10টি কোম্পানির দিকে খেয়াল করে দেখা যায় 4টি কোম্পানি সফটওয়্যার সার্ভিস দেওয়া প্রতিষ্ঠান। অ্যাপল ডিভাইস ইউজারদের জন্য কোম্পানিটি 2001 সালে আইটিউনস, 2005 সালে আইটিউনস পডকাস্ট, 2010 সালে আইবুকসের মতো সার্ভিসগুলো নিয়ে এসেছিল। কিন্তু এসব সার্ভিসে কোনো সিনার্জি ছিল না। ওয়ার্ল্ড ওয়াইড কাস্টমাররা ডিজিটাল সাবস্ক্রিপশনের প্রতি ইউজড হতে শুরু করলে কোম্পানির গ্রোথের স্বার্থে অ্যাপল হার্ডওয়্যারের পাশাপাশি সার্ভিস সেক্টরে ফোকাস বাড়াতে শুরু করে, যার প্রেক্ষিতে 2014 সালে অ্যাপল পে লঞ্চ করা হয়। পরবর্তী বছরই আইটিউনসের পরিবর্তে সাবস্ক্রিপশন বেসড মিউজিক স্ট্রিমিং সার্ভিস অ্যাপল মিউজিক, অ্যাপল পডকাস্ট, অ্যাপল নিউজ, অ্যাপল ফিটনেস প্লাসের মতো সার্ভিসগুলো ইন্ট্রোডিউস করা হয়। এছাড়া 2019 সালে অ্যাপল টিভি প্লাস এবং অ্যাপল আর্কেডের মতো সার্ভিসও ইন্ট্রোডিউস করে কোম্পানিটি। এসব সার্ভিস ইন্ট্রোডাকশনের পর ইনিশিয়ালি ততটা সফলতা না আসলেও কোম্পানিটির সার্ভিস বিজনেস প্রতি বছরই স্টেডি হারে গ্রো করতে থাকে। অ্যাপলের অ্যানুয়াল রিপোর্টের তথ্যসূত্রে সার্ভিস সেগমেন্ট থেকে অ্যাপল 2022 সালে 20% রেভিনিউ জেনারেট করেছিল। সার্ভিসগুলো লঞ্চ করার ক্ষেত্রে অ্যাপলের স্ট্র্যাটেজিও ছিল বেশ রোবাস্ট। কোম্পানিটি প্রথমে তাদের ডিজিটাল ওয়ালেট অ্যাপল পে লঞ্চ করে। ফাইন্যান্সিয়াল সেক্টরে পূর্ব অভিজ্ঞতা না থাকা এবং এই সেক্টরে পেপ্যাল, গুগল পে, অ্যামাজন পের মতো কম্পিটিটর থাকায় অ্যাপল গ্লোবালি রিনাউন্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিং কোম্পানি গোল্ডম্যান স্যাক্সের সাথে পার্টনারশিপে সার্ভিসটি লঞ্চ করে। এরপর কোম্পানিটি একে একে এক্সিস্টিং সার্ভিসগুলোকে রিলঞ্চ এবং অন্যান্য নতুন নতুন সার্ভিসও লঞ্চ করতে থাকে। সফটওয়্যার সার্ভিসের ক্ষেত্রে কোম্পানিটি ফাইন্যান্স, এন্টারটেনমেন্ট, ইনফরমেশন এবং হেলথ ও ফিটনেস রিলেটেড সার্ভিসগুলোকে প্রাধান্য দিয়েছে, কেননা যে কোনো মানুষের জীবনের সকল ধরনের অ্যাক্টিভিটি এই ক্যাটাগরিগুলোর মধ্যেই থাকে। অর্থাৎ ডিভাইস ইকোসিস্টেমের পাশাপাশি শুরু থেকেই ডিজিটাল সার্ভিস সেগমেন্টেও একটি ইকোসিস্টেম ক্রিয়েট করার গোল নিয়ে কাজ শুরু করেছিল অ্যাপল, যেখানে প্রতিটি ডিজিটাল সার্ভিস অ্যাভেল করার ক্ষেত্রে সেন্ট্রাল ভূমিকা পালন করবে অ্যাপল পে। অ্যাপল পে মূলত ডিজিটাল ওয়ালেট এবং কন্ট্যাক্টলেস পেমেন্ট মেথড হিসেবে ইন্ট্রোডিউস করা হয়, যেখানে ইউজাররা ওয়ালেটটিতে ডেবিট ও ক্রেডিট কার্ড অ্যাড করে ব্যবহার করতে পারত। 2017 সালে কোম্পানিটি অ্যাপল পে ইউজারদের জন্য অ্যাপল ক্যাশ ইন্ট্রোডিউস করে P2P মানি ট্রান্সফার ফ্যাসিলিটেট করার জন্য। পরবর্তীতে 2019 সালে গোল্ডম্যান স্যাক্সের সাথে পার্টনারশিপে অ্যাপল কার্ড নামে একটি ফিজিক্যাল ক্রেডিট কার্ডও লঞ্চ করে। মূলত যেসব স্টোর বা ভেন্ডর অ্যাপল পে সার্ভিসটি সাপোর্ট করে না, সেসব মার্চেন্টদের সাথে যেন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ইউজাররা অ্যাপল পে সার্ভিসটির মাধ্যমে পেমেন্ট করতে পারে, তাই কোম্পানিটি এই ফিজিক্যাল কার্ডটি লঞ্চ করে। কার্ডটি ব্যবহারের ক্ষেত্রে প্রতিবার ট্রানজ্যাকশনের উপর ইউজারদেরকে 2% ক্যাশব্যাকও দিচ্ছিল অ্যাপল। এর পাশাপাশি সরাসরি অ্যাপল স্টোর, অ্যাপলের ওয়েবসাইট, অ্যাপ স্টোর এবং অন্যান্য অ্যাপল সার্ভিসেস নেওয়ার জন্য অ্যাপল কার্ড ব্যবহার করলে ইউজাররা 3% ক্যাশব্যাক পাচ্ছে। অন্যদিকে কার্ডটির জন্য অ্যাপল ইউজারদের কোনো অ্যানুয়াল ফি চার্জ করে না। 2023 সালের মার্চ মাসে অ্যাপল কাস্টমারদের বড় অ্যামাউন্টের পারচেজে ফিনান্সিয়ালি সাপোর্ট দিতে BNPL বা বাই নাও পে লেটার সার্ভিস অ্যাপল পে লেটার লঞ্চ করে। এই সার্ভিসে অ্যাপল পে ইউজাররা $50 থেকে $1000 পর্যন্ত লোন নিতে পারবে, যা পরবর্তী 6 সপ্তাহের মধ্যে কোনো প্রকার ইন্টারেস্ট কিংবা ফি ছাড়াই 4টি ইনস্টলমেন্টে রিটার্ন করতে পারবে। এছাড়া পরবর্তী মাসেই কোম্পানিটি গোল্ডম্যান স্যাক্সের সাথে পার্টনারশিপে একটি হাই ইল্ড সেভিংস অ্যাকাউন্ট ইন্ট্রোডিউস করেছে, যেটি 4% বেশি APY অফার করছে।
আর এই সেভিংস অ্যাকাউন্ট ইন্ট্রোডিউস করার পর থেকেই প্রশ্ন উঠেছে, অ্যাপল কি তাহলে ধীরে ধীরে একটি ব্যাংক হওয়ার পথে এগিয়ে যাচ্ছে? অ্যাপল যখন পেমেন্ট সার্ভিস ইন্ট্রোডিউস করে, অর্থাৎ 2014 সালেও ইউএসএতে এনএফসি চিপ বেসড কার্ড তো দূরের কথা, ইনফ্যাক্ট ইএমভি স্ট্যান্ডার্ডই অ্যাডপ্ট করে নিতে পারেনি। ইএমভি কোর একটি তথ্যসূত্রে 2014 সালে যেখানে পশ্চিমা ইউরোপ জুড়ে প্রায় 96%, কানাডা, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ানে 85%, এমনকি এশিয়াতেও প্রায় 27% ইএমভি স্ট্যান্ডার্ডের ট্রানজ্যাকশন হতো, সেখানে ইউএসএতে এর পরিমাণ ছিল 1%-এরও কম। কেননা সে সময়ে দেশটিতে অপারেট করা ব্যাংকগুলোর এস্টিমেট অনুযায়ী কার্ড ট্রানজ্যাকশন মেথডকে ইএমভি টেকনোলজিতে ট্রান্সফর্ম করা অনেক বেশি এক্সপেন্সিভ হতো। এমন একটি মার্কেটে ট্যাপ টু পে ফিচার নিয়ে যখন অ্যাপল পে ইন্ট্রোডিউস করা হয়, তখন ইউএসের ব্যাংকগুলো এতে যুক্ত হতে আগ্রহী হয়। কেননা 2014 সালে ইউএসের স্মার্টফোন মার্কেটের মোট ইউজারের 42%-এরও বেশি বা 70 মিলিয়নের বেশি আইফোন ইউজার ছিল। অর্থাৎ ইউএস ব্যাংকগুলো অ্যাপল পের মাধ্যমে কমপক্ষে 70 মিলিয়ন কাস্টমারের ব্যাংকিং এক্সপিরিয়েন্স বদলে দেওয়ার অপরচুনিটি পেয়ে গিয়েছিল কোনো ধরনের ইনভেস্টমেন্ট ছাড়াই। অবশ্য অ্যাপল পের সাথে ইন্টিগ্রেটেড থাকার জন্য ব্যাংকগুলোকে প্রতি ট্রানজ্যাকশন অ্যামাউন্টের 0.15% অ্যাপলকে দিতে হতো। মূলত সে সময় ব্যাংকগুলোর জন্য এনএফসি পেমেন্ট মেথডে বড় আকারের ইনভেস্টমেন্ট করার বদলে অ্যাপলের সাথে রেভিনিউ শেয়ার করাই ছিল ইকোনমিক্যালি ভায়াবল। অ্যাপল পে সার্ভিসটি লঞ্চের পর খুব দ্রুতই ইউজারদের কাছে পপুলারিটি গেইন করে। অ্যাপল পের জনপ্রিয়তা এবং এক্সিস্টিং ইউজার বেস দেখে ইউএসের অন্যান্য ব্যাংকগুলো তখন নতুন কাস্টমার অ্যাট্রাকশন ও তাদের পুরনো কাস্টমার রিটেনশনের লক্ষ্যে অ্যাপল পের সাথে কানেক্টেড হতে থাকে। ফলশ্রুতিতে যাত্রার মাত্র 1 বছরেই ইউএসের বড় ছোট প্রায় 500টি ব্যাংক অ্যাপল পের সাথে সাইন আপ করে। ইউএসের বাইরে বিশ্বের বিভিন্ন দেশে অ্যাপল পে সার্ভিসটি ইন্ট্রোডিউস করা হচ্ছে এবং সেখানকার ব্যাংকগুলো সার্ভিসটির সাথে ইন্টিগ্রেট হচ্ছে। অর্থাৎ গ্লোবালি অ্যাপলের কাস্টমারদের জন্য অ্যাপল পে একটি সহজ ও কম্প্রিহেন্সিভ ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেম হয়ে উঠেছে। এদিকে 2019 সালেও ইউএস এবং ওয়ার্ল্ড ওয়াইড কাস্টমারদের মধ্যে কন্ট্যাক্টলেস পেমেন্ট অ্যাডপশনের প্রতি বেশ অনীহা ছিল। যেখানে বিশ্বব্যাপী প্রায় 45% ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে ইনস্টোর পেমেন্ট কালেক্ট করা হতো, সেখানে ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে কন্ট্যাক্টলেস পেমেন্টের পরিমাণ ছিল প্রায় 26%। এই বিষয়টি অনুধাবন করতে পেরে যে সকল মার্চেন্টরা ইনস্টোর ডিজিটাল পেমেন্ট অ্যাকসেপ্ট করে না, সেখানেও যেন অ্যাপল পে ইউজাররা অনলাইন এবং অফলাইন সবখানেই অ্যাপলের ইকোসিস্টেম থেকে পেমেন্ট করতে পারে, সেজন্য কোম্পানিটি অ্যাপল কার্ড নামে একটি ফিজিক্যাল কার্ড ইন্ট্রোডিউস করে। অ্যাপল কার্ড লঞ্চের পূর্বে ফিজিক্যাল কার্ড মার্কেটে ব্যাংকগুলোই নিজেদের মধ্যে কম্পিট করত, কিন্তু অ্যাপল কার্ড লঞ্চের পর সেই মার্কেটে টেক জায়ান্ট অ্যাপলও ব্যাংকগুলোর কম্পিটিটর হিসেবে সামনে আসলো। ডিজিটাল ওয়ালেট সেগমেন্টে অ্যাপলের উপর ব্যাংকগুলোর ডিপেন্ডেন্সি বেড়ে যাওয়া এবং ফিজিক্যাল কার্ড সেগমেন্টে অ্যাপল ব্যাংকগুলোর কম্পিটিটর হিসেবে আবির্ভাব হয়, ব্যাংকগুলো তখন নিজেদের ডিজিটাল সার্ভিস লঞ্চ করার পরিকল্পনা করে। সিএনবিসির একটি তথ্যসূত্রে ওয়েলস ফার্গো, জেপি মর্গান চেস এবং ব্যাংক অফ আমেরিকার মতো মেজর ব্যাংকগুলো ভিসা ও মাস্টার কার্ডের মতো কার্ড পেমেন্ট প্রসেসিং কোম্পানির সাথে কোলাবোরেশনে নিজস্ব ডিজিটাল ওয়ালেট লঞ্চের জন্য কাজ করছে। ব্যাংকগুলো একজোট হয়ে এ ধরনের কম্পিটিটিভ সার্ভিস নিয়ে আসা অ্যাপল পে সার্ভিসটির জন্য একটি থ্রেট, কেননা ইউজার অ্যাকুইজিশনে অ্যাপল ব্যাংকগুলোর উপর নির্ভরশীল। আর এই বিষয়টি রিয়েলাইজ করেই 2023 সালের এপ্রিল মাসে কোম্পানিটি অ্যাপল পে সার্ভিসের অধীনে অ্যাপল কার্ড ইউজারদের জন্য একটি হাই ইয়েল্ড সেভিংস অ্যাকাউন্ট ফিচার ইন্ট্রোডিউস করেছে। এতে অ্যাপল কার্ড ইউজাররা একটি সেভিংস অ্যাকাউন্ট খুলে সেখানে নিজেদের টাকা জমা রাখতে পারবে। ইউজারদের সার্ভিসটির প্রতি অ্যাট্রাক্ট করতে অন্যান্য ব্যাংক যেখানে সেভিংস অ্যাকাউন্টের জন্য 3.5 থেকে 4.75% মধ্যে এপিওয়াই অফার করে, সেখানে অ্যাপল কার্ডের সেভিংস অ্যাকাউন্ট 4.15% এপিওয়াই অফার করছে। এছাড়া অ্যাপল কার্ড ব্যবহার করে প্রতিবার ট্রানজ্যাকশনে পাওয়া ক্যাশব্যাকও জমা হবে এই সেভিংস অ্যাকাউন্টে। অর্থাৎ অ্যাপল পে সেভিংস অ্যাকাউন্ট ইন্ট্রোডিউস করার পর প্রতিষ্ঠানটির ফাইন্যান্সিয়াল সার্ভিসে ব্যাংকের উপর নির্ভরশীলতা আগের চেয়ে বেশ কমে এসেছে। এ ধরনের সার্ভিস ইন্ট্রোডাকশনের কারণে আপাত দৃষ্টিতে মনে হতে পারে অ্যাপল হয়তো একটি ব্যাংক হতে চাইছে। $165 বিলিয়ন ক্যাশ রিজার্ভ নিয়ে এ ধরনের চিন্তাভাবনা একেবারে অমূলকও হবে না। কিন্তু অ্যাপল আসলে ব্যাংক হতে চাইছে কিনা সেটা নিশ্চিত করে বলা না গেলেও কোম্পানিটির আদতে ব্যাংক হওয়ার কোনো প্রয়োজনই নেই। কেননা একটি প্রপার ব্যাংক না হয়েও অ্যাপল ইউজারদের সাধারণ ব্যাংকিং সুবিধা যেমন পেমেন্ট, ডিজিটাল ওয়ালেট, সেভিংস অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড এবং বাই নাও পে লেটারের মতো সার্ভিসগুলো দিচ্ছে। এসব সার্ভিসগুলো দেওয়ার মাধ্যমে যখন ব্যাংক না হয়েও অ্যাপল ইউজারদের ব্যাংকিং চাহিদা পূরণ করে রেভিনিউ জেনারেট করতে পারছে, তখন অ্যাপলের ফুল ফ্লেজড ব্যাংক হওয়ার প্রয়োজনও নেই বললেই চলে। ফিনান্সিয়াল সার্ভিস অফার করার মাধ্যমে অ্যাপল ইউজারদের অন্যান্য অ্যাক্টিভিটির পাশাপাশি ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি ডেটাও গেদার করতে পারছে, যে ডেটা ব্যবহার করে কোম্পানিটি অ্যাপল ইউজারদের জন্য নিজেদের প্রোডাক্ট ও সার্ভিসের অফারগুলো আরও পার্সোনালাইজ করতে পারবে। এছাড়া অ্যাপলের নিজস্ব একটি অ্যাড প্ল্যাটফর্মও আছে। ইউজারদের বিহেভিয়ারাল অ্যাক্টিভিটির পাশাপাশি ফিনান্সিয়াল অ্যাক্টিভিটির অ্যাক্সেস থাকায় অন্যান্য অ্যাড সার্ভিসের তুলনায় বেটার টার্গেটিং এবং আরও বেশি টুলসও প্রোভাইড করতে পারবে কোম্পানিটি, যা আলটিমেটলি কোম্পানিটিকে গুগল, মেটা, মাইক্রোসফট এবং অ্যামাজনের মতো অ্যাড বিজনেসেও শক্তিশালী অবস্থান তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।